বাংলাদেশ থেকে মুদ্রিত প্রথম টয়লেট পেপার ট্যাবলয়েড পেপার দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী আবার এই টেলিভিশনে একটি সাক্ষাৎকারের মাধ্যমে তার যে মিথ্যাচারের রেকর্ড রয়েছে সেটি আবার বাজালেন। আজকে এই মতিউর রহমানের সাম্প্রতিক সাক্ষাৎকার নিয়ে কিছু কথা বলবো। এর সাথে আমাদের মিরপুর চিড়িয়াখানার ভিআইপি মহিষ ডোনাল্ড ট্রাম্পের আপডেট তো থাকছেই। পাশাপাশি আজকে হঠাৎ করে আমরা দেখলাম বিএনপির জাস্ট ৩ মাস বয়সী সরকারের একজন মন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন চাকমা পদত্যাগ করেছেন। সেই পদত্যাগ নিয়ে কিছু কথা বলবো, শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এবং আদাব। শুরুতেই বলছিলাম এই ট্যাবলয়েড পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, যিনি একজন সিনিয়র সাংবাদিক। আমি ব্যক্তিগতভাবে তাকে অনেকবার দেখেছি, যখন ইত্তেফাক অফিসে যেতাম সেই ৮০-র দশকের শেষ ভাগে। জাহিদুজ্জামান ফারুক ভাই ছিলেন, সারোয়ার ভাই ছিলেন, তখন তিনি ইত্তেফাকে কাজ করতেন। তো তিনি পরবর্তীতে দেখলাম যে তিনি এই ট্যাবলয়েড পত্রিকাটি বের করলেন। তার আগে বাংলা বাজার পত্রিকার সম্পাদক ছিলেন এবং তিনি তার রাজনৈতিক অবস্থানটা বাই দিস টাইম খুব স্পষ্ট হয়ে গেছে। তিনি এই যে সাক্ষাৎকারটি দিয়েছেন, তিনি এর আগে রাষ্ট্রপতির একটা সাক্ষাৎকার নিয়েছিলেন। তিনি একটি বই লিখবেন, সেই বইয়ের বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করার জন্য তিনি রাষ্ট্রপতির একটি সাক্ষাৎকার নিয়েছিলেন এবং তখন আমরা জেনেছিলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি কোনো পদত্যাগপত্র জমা দেননি এবং রাষ্ট্রপতির কাছে তার কোনো পদত্যাগপত্র নেই। সেই সময় এটি নিয়ে অনেক আলোচনা হয়েছিল। তো সেই বইটি তিনি লিখেছেন, হয়তো প্রকাশিত হবে খুব তাড়াতাড়ি। তো দ্য পোস্টে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন। আমরা একটু দীর্ঘ, যেমন তিনি বলেছেন শেখ হাসিনা নাকি নিজের হাতে লিখে ৩ পৃষ্ঠার একটা পদত্যাগপত্র তার ভ্যানিটি ব্যাগে রেখেছিলেন এবং সেটি বিটিভির একজনের টাইপ করবার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি এই হাতে লেখা পদত্যাগপত্রটি টাইপও করাতে পারেনি, দিয়েও যেতে পারেনি। এখানে আমার প্রশ্ন, যে গণভবনে এত স্টাফ থাকতে ৫ই অগস্ট বা ৪ই অগস্ট একজন বিটিভির লোক কেন শেখ হাসিনার পদত্যাগপত্র টাইপ করবে? বিটিভি তো আগুন লাগিয়ে ধ্বংসের মুখে, তখন কি অবস্থা বিটিভিতে? মানে যখন আপনি একটা মিথ্যে কথা বলেন তখন মানে কোথাও না কোথাও একটা ফাঁক থেকে যায়। শেখ হাসিনার একটা কল্পিত পদত্যাগপত্র তিনি পেয়েছেন, কিন্তু টাইপ করিয়েছেন আবার, মানে গল্পের গরু গাছে চড়িয়েছে। তিনি আরো অনেক ইন্টারেস্টিং কথা বলেছেন। তিনি বলেছেন যে গত নির্বাচনে শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগকে অংশগ্রহণের একটা সুযোগ দেওয়া ছিল, কিন্তু শেখ হাসিনার কারণে সেটা সম্ভব হয়নি। এই তথ্যটি তিনি কোথায় পেলেন? এক অংশ ঠিক আছে যে মাইনাস শেখ হাসিনার জন্য অনেকদিন ধরেই চেষ্টা করা হচ্ছে এবং রিফাইন্ড আওয়ামী লীগের অনেক কথা আমরা বাজারে শুনেছি, যদিও রিফাইন্ড আওয়ামী লীগ কারা করবে সেটি যে নামগুলো আমরা বাজারে শুনেছি, স্পিকার শিরিন চৌধুরী কিংবা সাবের হোসেন চৌধুরী কিংবা নারায়ণগঞ্জের মেয়র আইবি আপা, আবার উনি আবার দেখলাম ববির নামও বলল। এরা কিন্তু কেউ রিফাইন্ড আওয়ামী লীগ করার জন্য কখনোই ভাবেনি বা কখনোই কোনো উদ্যোগের সাথে জড়িত ছিল না। এদের কারো কারোর সাথে আমার সরাসরি বা পরোক্ষভাবে যোগাযোগ আছে। সুতরাং এই যে মতিউর রহমান সাহেব বললেন যে চক্রান্তটা হয়েছিল, যে শেখ হাসিনাকে হত্যা করা হবে, যখন তিনি বেঁচে গেছেন তখন মাইনাস শেখ হাসিনা আওয়ামী লীগকে এনে রাজনীতি করতে দেওয়া হবে। তো মাইনাস শেখ হাসিনা এই সিদ্ধান্তটা কে নেবে? এটা মতিউর রহমান চৌধুরী নেবে? এটা ডিপ স্টেট নেবে? না এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত? তারেক রহমানকে বাদ দিয়ে যখন ২০১৪ সালে আমেরিকা বলেছিল বিএনপিকে ইলেকশনে আসতে, তখন কি মতিউর রহমান চৌধুরীর কোনো আওয়াজ আপনারা পেয়েছিলেন? বারবার এই যে দুর্নীতিবাজ, তার হাওয়া ভবনের কেলেঙ্কারি, তারেক রহমানের অতীত তো ভীষণ কলঙ্কময়। সেই বিষয়ে আমাদের মতিউর রহমান সাহেবের কোনো কথা শোনেন? তিনি এখন
মানে শেখ হাসিনাকে তার কথা মতো বা তাদের যেসব গডফাদার আছে যাদের ডলার খেয়ে এই কাজগুলো এই কথাগুলো বলেন, তাদের কথা মতো শেখ হাসিনাকে বাদ দিতে হবে। শেখ হাসিনা থাকবেন কি থাকবেন না এটা তো পার্টি ডিসিশন নেবে। মানে এমন ভাব যে শেখ হাসিনা জোর করে এই ক্ষমতা আটকায় রাখছে। শেখ হাসিনাকে সরাতে পারলেই তো আওয়ামী লীগকে দুর্বল করা যায়। এই পুরনো খেলাটা কি আমরা আগে দেখি নাই? ৭৫-এর পর থেকে এই খেলা আমরা বহুবার দেখেছি যে আওয়ামী লীগকে দুর্বল করা যায়, কত কত এই ফোন দিয়ে এরা বের করতে পারে। আবার বলছেন যে আওয়ামী লীগ যদি এই নির্বাচনে আসতো তাহলে জামাতের এত উত্থান হতো না। ইউনূস আমলে জামাতের যে দৌরাত্ম্য, যে উত্থান দেখেছি, তার বিপক্ষে কখনো কথা বলতে শুনেছি আমরা এই সাংবাদিক মতিউর রহমান সাহেবকে? জামাতের উত্থান সবাই দেখেছে। এখন উনি আওয়ামী লীগ ইলেকশন করলে জামাতের এই উত্থান হতো না। আচ্ছা, এই যে জামাত নিয়ে উনি কথা বলেন, ওনার আপন শ্বশুরই তো জামাতের নেতা। কখনো বলেছে, জাতির সামনে বলেছে যে ওনার শ্বশুর জামাতের নেতা? উনি তো নিজেই জামাত পরিবারের লোক। উনি যে কথাগুলো বলেন, এই যে আওয়ামী বিরোধী, উনি তো ভীষণ মৌলবাদী রাজনীতির পক্ষে কথা বলেন। বিএনপি জামাত যে ধারাটা রয়েছে, স্বাধীনতা বিরোধী মৌলবাদী জঙ্গিবাদী একটা ধারা, সেই ধারার লোক উনি সুশীল সেজে আওয়ামী লীগের কথা বলতে এসেছেন। এখন কথা হলো যে এই সময়ে কেন তিনি এই কথাগুলো বলছেন? কারণ এখন একটা রাজনীতির যে জিও পলিটিক্যাল সিচুয়েশনের প্রেক্ষিতে বাংলাদেশের রাজনীতিতে একটা পরিবর্তন আসন্ন। তো শেষ চেষ্টা হিসেবে তিনি বিশেষ করে আওয়ামী সমর্থকদের একটা কনফিউজ অবস্থার মধ্যে যাতে ঢোকানো যায়, সুশীল সেজে এমন ভাবে কথা বলছেন মনে হচ্ছে যে ভীষণ আওয়ামী দরদি। এইসব লোক বাংলাদেশের জন্য ভীষণ ক্ষতিকর। এই মতিউর রহমান চৌধুরী কি সুন্দর মিষ্টি করে মিথ্যা কথা বলে, কিন্তু তাদের কথা বিশ্লেষণ করলে দেখবেন যে তাদের কথার মধ্যেই তারা যে মিথ্যে কথা বলছে এটা তাদের কথা বিশ্লেষণ করলেই ধরা পড়ে। আপনি তো জামাতের জামাই, জামাত নিয়ে আপনি জামাত, আর আবার বলছে যে কোন জরিপে নাকি আওয়ামী লীগ ৩০টা সিট পাইতো। আওয়ামী লীগ যদি ৩০টা সিটই পাইতো, শেখ হাসিনার যদি এত খারাপই অবস্থা, তাহলে এত ভয় কেন? আওয়ামী লীগ ইলেকশন করতে দিতেন, শেখ হাসিনার নেতৃত্বেই দিতেন, বা আওয়ামী লীগ সিদ্ধান্ত নিত তারা শেখ হাসিনার নেতৃত্বে ইলেকশন করবে কি করবে না। পার্শ্ববর্তী দেশ ভারত শেখ হাসিনাকে বলছে যে তাকে বাদ রেখে ইলেকশন করতে। এই তথ্য আপনি কোথায় পেলেন? এই তথ্য তো ভারতও জানে না, অথচ আপনি ভারতের নামে চালায় দিলেন। মানে এমন এমন কথা বলেন যেগুলো প্রমাণ দেওয়ার প্রয়োজন হয় না বা প্রমাণ করার সুযোগ থাকে না। তো এই মতিউর রহমান চৌধুরীর ব্যাপারে সতর্ক করে দিচ্ছি। যাই হোক, ডোনাল্ড ট্রাম্পের একটু আপডেট দেই। আমাদের ডোনাল্ড ট্রাম্প ভীষণ বিরক্ত, এবং বিরক্ত হয়ে তিনি মোটামুটি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন। চিড়িয়াখানায় তিনি খাওয়া দাওয়া করছেন না। এখন দর্শনার্থীদের ভিড় থেকে তাকে রক্ষা করার জন্য তাকে একটু আড়ালে রাখা হয়েছে। তাকে দেখা যায় কিন্তু আগের মতো একেবারে পুরোটা খোলামেলা দেখা যাওয়া, খোঁচাখুচি করা, সেই সুযোগগুলো রহিত করা হয়েছে। এবং তার এই ভালো মন্দ নিয়ে ভাবতে ভাবতে আমাদের মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের অবস্থা খুবই খারাপ। তিনি নাকি ২ রাত নির্ঘুম কাটিয়েছেন এই ডোনাল্ড ট্রাম্পের চিন্তা করে। ঢাকা মিরপুরের ডোনাল্ড ট্রাম্প যখন বিরক্ত, খাবার খাওয়া ছাড়ছে, মানে খাচ্ছেন না এবং নানা রকমের সমস্যার মধ্যে আছেন, তখন মূল ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে তিনিও ভীষণ বিপদের মধ্যে আছেন। তিনি এখন বলছেন যে ইরাক যুদ্ধে যাওয়া ঠিক হয়নি, ইরান আক্রমণ করা ঠিক হয়নি, এই ধরনের নানান অসংলগ্ন কথা বলছেন। আর এর মধ্যে হঠাৎ করে খবর পেলাম যে বিএনপির একজন মন্ত্রী দীপেন চাকমা স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন। কিন্তু মাত্র ৬২-৬৩ বছর বয়স এই রাঙামাটির এই সাংসদ, তাকে যারা চেনেন, দেখেন, বা তিনি এর আগে যখন সম্বর্ধনা নিতে গেছেন এমপি নির্বাচিত হয়ে, কখনোই তার কোনো অসুখের কথা আমরা শুনিনি, বা এখনো তার গুরুতর এমন কোনো অসুখের কথা আমরা জানি না যে কারণে মন্ত্রিত্ব তাকে ত্যাগ করতে হয়েছে। আসলে কেন তিনি মন্ত্রিত্ব ত্যাগ করেছেন এটি নিয়ে আমি আগামীকাল একটি পূর্ণাঙ্গ পর্ব করব বলে আশা করি। আপনি শুধু একটা লিঙ্ক দেই, আপনাদের মনে আছে যারা আমার শোগুলো নিয়মিত দেখেন, কক্সবাজারের পেকুয়া বাজারে আমি একজনের কথা বলতাম, মোস্তফা মাঝি, যার একটি বহুতল ভবন একটা রেস্টুরেন্ট ছিল ১৯ তলা, যার নিচের তলা একটা পানশালা ছিল, যেটি
যেখানে বিদেশিরা পান করতে আসতেন। পরবর্তীতে ওই হোটেলটা কমপ্লিট হয় নাই। পরবর্তীতে একদিন ভোরবেলায় দেখা গেল যে মোস্তফা মাঝি মৃত, তার লাশ পড়ে আছে বাড়িতে। তো তার মৃত্যু রহস্য নিয়ে কিন্তু অনেক ভেতরে ভেতরে তদন্ত হয়েছে। এই মোস্তফা মাঝির সাথে এই দীপেন চাকমার কি কোনো সম্পর্ক ছিল কিনা, এইসব বিষয় নিয়েই আমি আজকের তথ্য এবং উপাত্ত সংগ্রহ করছি। আশা করি কাল বিস্তারিত কথা হবে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।